ধিয়ার বয়ফ্রেন্ড তাকে তার ফ্রেন্ডদের সাথে কোরিয়া ট্রিপে পাঠায়, কারণ এটা ছিল ধিয়ার অনেক দিনের স্বপ্ন। কিন্তু এই ট্রিপে এসেই তো তার দেখা হয়ে যায় তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা জুলিয়ানের সাথে। এবার সে কি করবে? তার এত লাভিং আর কেয়ারিং বয়ফ্রেন্ডকে ছেড়ে জুলিয়ানকে বেছে নিবে, নাকি বর্তমান নিয়েই হ্যাপি থাকবে? এই ত্রিকোণ প্রেমের শেষটা কি হতে চলেছে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি সিনতাতাক সিন্দা ড্রামা কোরিয়াতে। গল্পের শুরু হয় এয়ারপোর্টে। আমরা ধিয়া আর সাক্তি নামের দুটো ছেলে মেয়েকে দেখি। তারা ট্যাক্সিতে ছিল। সাক্তি তো গাড়িতেই ঝিমাতে থাকে, আর ধিয়া গাড়ি থেকে নেমে মালপত্র বের করে। তখনই ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড তাকে কেন লাগেজ নামাতে সাহায্য করছে না, সে কেন একা একা এগুলো করছে। এই কথা শুনে ধিয়া বলে এটা তার বয়ফ্রেন্ড নয়, বরং ছোট ভাই। যাক, তো এরপরই ট্যাক্সির ভাড়া মেটানোর পর ধিয়া বারবার কাউকে কল দেয়, কিন্তু কেউ তো কলই রিসিভ করে না। তাই সে বেশ চিন্তিত স্বরে বলতে থাকে যে টিনা আর কিকান ফোন ধরছে না কেন, তারা হয়তো তার উপর রাগ করে আছে। এসবই ভাবতে থাকে সে। আর এখানে বলে দেই, এই টিনা আর কিকান হলো ধিয়ার বান্ধবী। তাদের তিনজনের একসাথেই কোরিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে একাই যাচ্ছে। তার একটু মনও খারাপ ছিল এই জন্য। সাক্তি তখন তার বোনকে বলে সে যেন আবার তাদের জন্য ট্রিপ ক্যান্সেল না করে, কারণ অনেক ঝামেলার পর এই ট্রিপ আয়োজন করা হলো। আর এখন তার একারই কোরিয়া যেতে হচ্ছে, এতে তো তার কোনো দোষ নেই। বিমা হঠাৎ করেই টিকিট করে এনেছে। ধিয়া তখন বলতে থাকে তবুও তার মনে হচ্ছে সে যেন তার বন্ধুদের ধোকা দিচ্ছে। তো এরপরই সে তার ভাইকে জিজ্ঞেস করে যে সে কি একা থাকতে পারবে। আগে কখনো তো সে একা থাকেনি, কোনো সমস্যা হবে না তো? সাক্তি তখন বলে সে খুব ভালোভাবেই থাকতে পারবে, কোনো সমস্যা হবে না তার। সে যেন একদম টেনশন ফ্রি হয়ে তার ট্রিপটা এনজয় করে আসে। ঠিক তখনই দেখা যায় ধিয়ার বয়ফ্রেন্ড বিমো চলে আসে। এর পেছন পেছনই চলে আসে কিকান আর টিনা। তাদের দুজনের হাতে দুইটা লাগেজ। এবার তো ধিয়া আসল ঘটনা বুঝতে পারে। সে বিমোর সাথে কোনো রোমান্টিক ট্রিপে নয়, বরং তার বান্ধবী কিকান আর টিনার সাথে গার্লস ট্রিপে যাচ্ছে। এটা দেখে তো সে বেশ খুশি হয়। আসলে বিমো তো আগে থেকেই জানতো যে ধিয়ার স্বপ্ন সে তার বন্ধুদের সাথে কোরিয়া যাবে, আর এ কারণেই সেই সারপ্রাইজ প্ল্যানটা করেছে। আর এই পুরো ব্যাপারটা সে ধিয়াকে ঘুণাক্ষরেও জানতে দেয়নি। এই সব কিছু দেখে শুনে ধিয়া তো বেশ অবাক হয়, আর সে খুব খুশিও হয়ে যায় যে যাক, অবশেষে তার বান্ধবীরা তার সাথে যাবে। তার মানে তারা তার উপর রাগ করে নেই। কিন্তু এরপরই তার মনে আরো কিছু প্রশ্ন আসে। সে তখন কিকানকে জিজ্ঞেস করে তার বাচ্চার কি হবে সে যদি ট্রিপে যায়, আর টিনা তার চাকরির কি হবে। তখন তারা দুজনেই জানায় যে তারা সবকিছু সামলে নিবে, তাকে এত সব চিন্তা করতে হবে না। ধিয়া তো তখন খুব খুশি হয়ে বিমোকে অনেক কিস করে আর ধন্যবাদ জানায় তার জন্য এই ট্যুরটা প্ল্যান করার জন্য। এরপরে বিমো আর সাক্তির কাছ থেকে বিদায় নিয়ে তারা তিন বন্ধু প্লেনে উঠে পড়ে। পুরো জার্নি তারা বেশ এনজয় করে। এরপরই পৌঁছে যায় তাদের স্বপ্নের কোরিয়ায়। সেখানে তারা তাদের পছন্দের সবকিছু করতে থাকে। এতদিন তো শুধু কোরিয়ান ড্রামাই তারা দেখে এসেছে, আর আজ তারা নিজেদের চোখে পুরো কোরিয়া দেখছে। তাই তারা খুব খুশি ছিল। তারা তিনজন মিলেই তাদের সব শখ পূরণ করতে থাকে। কোরিয়ার স্ট্রিট ফুড খাওয়া, বিভিন্ন পরিচিত জায়গায় যাওয়া, ক্যারিওকে ক্লাবে যাওয়া, সুজো ড্রিঙ্ক করা, এই সব কিছু। তো একদিন দেখা যায় তারা সুজো ড্রিঙ্ক করতে করতে গল্প করছিল। তারা তো নিজেদের মধ্যেই ডুবেছিল। ঠিক তখনই সেখানে একটা ছেলে আসে। দোকানদার তখন ছেলেটিকে বলে ধিয়াদের টেবিলে সুজো দিয়ে আসতে। ছেলেটি তখন বলতে থাকে সে এখানে এসেছে ড্রিঙ্ক করতে, সে তাকে দিয়ে কাজ করাচ্ছে কেন? দোকানদার তখন ছেলেটিকে বলে সে যেন তাকে একটু সাহায্য করে দেয়। ছেলেটি তখন আর কিচ্ছু না বলে এগিয়ে যায় ধিয়াদের টেবিলের দিকে। কিন্তু যখনই সে ধিয়াকে দেখে তখনই তো সে থমকে যায়। সে অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, আর কোনো মতে ড্রিঙ্কটা রেখে সেখান থেকে চলে আসে। এদিকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় তো কিনান একেবারেই মাতাল হয়ে পড়ে। তার অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। তখন বাকি দুজন মিলে কোনো মতে তাকে নিয়ে চলে আসে হোটেলে। ঠিক সেই সময় ধিয়া লক্ষ্য করে যে সে তার ওয়ালেট ফেলে এসেছে। তাই সে দ্রুত আবারও হোটেল থেকে বেরিয়ে যায় আর চলে আসে সেই সুজোর দোকানে। সেখানে গিয়েই তো ধিয়া তার ওয়ালেট খুঁজতে থাকে। দোকানদার তখন তাকে তার ওয়ালেটটি ফিরিয়ে দেয় আর বলে তার বন্ধু জুনহি এই ওয়ালেটটি খুঁজে পেয়েছে। কিন্তু ভাষাগত পার্থক্যের কারণে ধিয়া তো কিছুই বুঝতে পারে না। দোকানদার ছেলেটি তখন ট্রান্সলেটর দিয়ে লিখে দেখায়। ধিয়া তো ইংরেজি পড়তে পারলেও সে বুঝতে পারে না যে সে তার কোন বন্ধুর কথা বলছে। তাই সে কোনো মতে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে বাইরে হাঁটতে হাঁটতে ধিয়া এটাই ভাবছিল
যেই জুনহি আবার কে। ঠিক তখনই কেউ একজন তার কপালে হাত দেয়। মুহূর্তেই সে যেন স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়ে অতীতের কথা। বহুদিন আগে ঠিক এভাবে করেই কেউ একজন প্রথম দেখাতে তার কপালে হাত দিয়েছিল। সে তখন স্কুলে পড়তো। জুলিয়ান নামের ওই ছেলেটিকে তারা কেউ চিনতে পারছিল না। তার এমন অদ্ভুত ব্যবহারের কারণও বুঝতে পারছিল না। তো সেই সময় তাদেরকে এক বন্ধু বলে যে এই ছেলেটি নতুন এসেছে, মাত্র 1 মাসের জন্যই সে এসেছে। আর এই ছেলেটির কপালে একটা দাগ ছিল। আর এটা দেখেই তো সবাই এই নিয়ে ফিসফিস করতে থাকে। আর দেখা যায় এই দাগের কারণে তাকে স্কুলের টিচার ডেকেও পাঠায় আর তাকে মারামারি করতে নিষেধ করে। কারণ তাদের ধারণা যে ছেলেটি মারামারি করেই এই আঘাত পেয়েছে। কিন্তু ছেলেটি বলার চেষ্টা করে যে সে কোনো মারামারি করেনি, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু টিচার তো তার এই কথা বিশ্বাসই করতে চায় না। তার কথা হচ্ছে এই বয়সে ছেলেরা পড়ে গিয়ে ব্যথা পায় না, বরং মারামারি করেই ব্যথা পায়। আর সেও নিশ্চয়ই তাই করেছে। তাই সে আবারও তাকে বলে সে যেন এসব না করে। এরপরে টিচার ধিয়াকে ডাকে আর বলে ধিয়া যে ফটোগ্রাফি ক্লাবে আছে সেই ফটোগ্রাফি ক্লাবে যেন সেই ছেলেটিকেও নিয়ে নেয়। কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকলে সে আর মারামারি করবে না। ছেলেটি তখন বলতে থাকে যে তার কাছে তো কোনো ক্যামেরা নেই, তাহলে সে ফটোগ্রাফি ক্লাবে গিয়ে কি করবে। টিচার তখন তাকে ধিয়ার ক্যামেরা ব্যবহার করতে বলে। এতে তো আর কোনো সমস্যাই থাকবে না। যাক, তো এরপরে তারা যখন ক্লাসে যায় তখন জানা যায় ছেলেটির নাম জুলিয়ান। তো দেখা যায় গ্রুপ ওয়ার্কে টিচার জুলিয়ান আর ধিয়াকে একই গ্রুপে কাজ করতে দেয়। তো একটা সময় ধিয়ার কলমের কালি আসছিল না। তখন এই ব্যাপারটা জুলিয়ান খেয়াল করে, তাই সে নিজের কলমটি তাকে দিয়ে দেয়। তো সেই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। তো সেখান থেকে দৃশ্য বর্তমানে চলে আসে। আমরা তখন জুলিয়ান বা জুনহিকে দেখি। সে ধিয়ার সাথে একটি 7-Eleven শপে ছিল। জুলিয়ান তখন দুজনের জন্য রামেন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে। ধিয়া যে তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। জুলিয়ান তখন জিজ্ঞেস করে সাক্তি কেমন আছে। ধিয়া বলে হ্যাঁ, সে ভালোই আছে। জুলিয়ান এবার আরো জিজ্ঞেস করে যে সে এখানে কবে এসেছে আর কার সাথে এসেছে, আর এখানে সে কতদিনই বা থাকবে। তো এত প্রশ্নের জবাব দেওয়ার আগেই বিমো ফোন করে ধিয়ার কাছে আর তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে আর কি করছে সে কোরিয়াতে। সে এনজয় করছে তো। ধিয়া বলতে থাকে যে এখানে এসে তার এক স্কুলের বন্ধুর সাথে তার দেখা হয়ে গেছে, তাই তারা এখানে গল্প করছে। তো এতটুক কথা বলেই সে ফোন রেখে দেয়। তখনই আমরা দেখতে পাই যে সাক্তি আর বিমো লাঞ্চ করছে। বিমো তখন তাকে জিজ্ঞেস করে সে কি জুলিয়ান নামে তার বোনের কোনো বন্ধুকে চিনত। সাক্তি তখন বলে হ্যাঁ, জুলিয়ান নামের একটা ছেলে ছিল। বিমো তখন বলতে থাকে ধিয়া তাহলে জুলিয়ানের কথা তাকে কখনো বলেনি কেন? সে তো তার সব বন্ধুদের কথা জানে, কিন্তু এই জুলিয়ানের নামটা তো সে কখনো শোনেনি। সাক্তি তখন বলে হয়তো সে ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ ভাবেনি, কারণ এই ছেলেটা খুব অল্প দিনই তাদের সাথে ছিল। এ কারণেই হয়তো সে তাকে এই ছেলের ব্যাপারে জানায়নি। দৃশ্য এখান থেকে আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই ধিয়া আর জুলিয়ান ফটোগ্রাফি অ্যাসাইনমেন্টের জন্য বের হয়েছে। আর জুলিয়ানের যেহেতু নিজের ক্যামেরা ছিল না, তাই ধিয়া তার জন্য তার বাবার ক্যামেরাটি নিয়ে এসেছে। সাথে একটা মেডিসিনও নিয়ে এসেছে, যা ক্ষতস্থানে লাগালে দ্রুত তার ক্ষত সেরে যাবে। যাক, তো এরপরই তারা তাদের অ্যাসাইনমেন্টের ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা খুঁজতে থাকে। তো এই সময় ধিয়া নিজের অজান্তে জুলিয়ানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই সেই ব্যাপারটা বুঝতে পারে তখনই তো সে লজ্জা পেয়ে যায়। জুলিয়ান তখন তাকে একটি জায়গায় নিয়ে আসে। ধিয়া সেই জায়গায় এসে বলতে থাকে যে এই জায়গাটিতে কি বা আছে। সে তো চেয়েছিল ওল্ড টাউনে যেতে, সেখানে ছবি তোলার মতো অনেক কিছু আছে। জুলিয়ান তখন বলে তাদের সব বন্ধুরা ওল্ড টাউনে যাবে, সবাই সেখানেরই ছবি তুলবে, কিন্তু তারা যদি এখানে ছবি তোলে তাহলে তারা ভিন্ন কিছু পাবে। তাদের প্রজেক্ট সবার চেয়ে আলাদা হবে। এরপরে তারা বিভিন্ন সরু গলিতে ঘুরতে থাকে, সেখানে যাপিত জীবনের ছবি তুলতে থাকে। তারা দুজনেই তো দুজনের সঙ্গ বেশ পছন্দ করছিল। তো এভাবে ছবি তুলতে তুলতে হঠাৎই ধিয়ার সামনে দিয়ে একটা সাইকেল চলে যায়। জুলিয়ান তখন সাথে সাথে তাকে আগলে নেয় যাতে ধিয়ার গায়ে না লাগে। তো এই ব্যাপারটা তো ধিয়ার বেশ ভালো লাগে। পরদিনও দেখা যায় বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে তারা দ্রুত ক্লাস ছেড়ে বেরিয়ে যায় আর চলে যায় ছবি তুলতে। বিভিন্ন গলিতে গলিতে ঘুরে ঘুরে তারা ছবি তুলতে থাকে। তো এই ছবি তুলতে তুলতেই সেখানকার লোকাল বাচ্চাদের সাথে তারা ফুটবলও খেলে, তাদের সাথে ড্রিঙ্ক করে। এভাবে বেশ ভালো একটা সময় কাটায় জুলিয়ান আর ধিয়া।
তো একসময় ধিয়া কিছু বাচ্চার ছবি তুলছিল, ঠিক তখন একটি বাইক তাকে ধাক্কা দিতে যায়। ধিয়া তো অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, কারণ জুলিয়ান তার হাত ধরে টান দিয়ে তাকে সরিয়ে নিয়ে এসেছিল। তার মানে সে সবসময়ই ধিয়ার উপর খেয়াল রাখত। তো এভাবেই দেখা যায় দুজন দুজনের বেশ কাছাকাছি বেশ কয়েকটা মুহূর্ত কাটায়। এই কয়েকটা মুহূর্ত যেন অনন্তকালের মতো। বোঝাই যায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এই ব্যাপারটা তো সেখানকার কিছু বাচ্চারাও বুঝতে পারে। তারা তখন জুলিয়ানকে বলে যে সে যেন তার মনের কথা ধিয়াকে বলে দেয়। জুলিয়ানও তখন এই বাচ্চাদের কথা মেনে নেয়। তার কাছে সেই সময় একটা আংটি আকৃতির খেলনা চকলেট ছিল। সে তো সেটি দিয়েই ধিয়াকে প্রপোজ করে বসে। ধিয়া তো এটা দেখে খুবই অবাক হয়। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে, আর এই ফোন আসার সাথে সাথেই তো তার মুখের ভাবই পাল্টে যায়। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে, অর্থাৎ কোরিয়ার 7-11 শপে। ধিয়া তখন বলতে থাকে তার কাছে মাত্র 15 মিনিট সময় আছে সবকিছু ব্যাখ্যা করার, যে সে কেন তার সাথে যোগাযোগের চেষ্টা করেনি, আর সে কোরিয়াতে এখন কিভাবে থাকছে, আর সে এখনো তার প্রিয় ড্রিঙ্কসের কথা মনে কেন রেখেছে। জুলিয়ান তখন বলে শুধু ড্রিঙ্ক নয়, ধিয়ার সবকিছু তার মনে আছে, আর সে তার সাথে যোগাযোগ করেনি কারণ শুধু শুধু সে তার জীবনে ধিয়াকে আটকে রাখাটা যৌক্তিক মনে করেনি। ধিয়া তো এসব শুনে খুবই রেগে যায় আর বলে তাহলে কি সে এত বছর যোগাযোগ ছাড়া থাকাটাকেই যৌক্তিক মনে করেছে। এই বলেই সে সেখান থেকে চলে যেতে নেয়। জুলিয়ান তখন সাথে সাথে তাকে থামায় আর বলে তার কাছে 15 মিনিট সময় আছে, তাই ততক্ষণ যেন সে অন্তত এখানে থাকে, তাকে সে তার কথা বলার সুযোগ তো দিক। ধিয়া তখন আবারও বসে। জুলিয়ান এবার তাকে বলতে শুরু করে। সে বলে এখন তাকে একদম শুরু থেকে শুরু করতে হবে, অর্থাৎ যেদিন জুলিয়ান তাকে প্রপোজ করেছিল সেদিন থেকে। সেই সময় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে যেদিন জুলিয়ান প্রপোজ করেছিল ধিয়াকে, সেদিনই ধিয়ার কাছে যেই ফোনটি আসে সেটি ছিল তার বাবা মায়ের মৃত্যুর খবর। তার বাবা মা দুজনেই একসাথে মারা যায়, দুই ভাই বোনকে একেবারে একা করে দিয়ে। সেদিন সারাটাক্ষণ জুলিয়ান ধিয়ার সাথেই ছিল। কিকান আর টিনা তার কাছে আসলে দুই ভাই বোনকে তাদের কাছে রেখে জুলিয়ান অল্প কিছু সময়ের জন্য বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সে বাড়ি যাওয়ার সাথে সাথেই তার বাবা তাকে বলে পরদিন সকালবেলায় তারা বেরিয়ে যাবে, তাই সে যেন সবকিছু গুছিয়ে নেয়। জুলিয়ান তো এটা শুনে খুবই অবাক হয়ে যায়। সে সাথে সাথে তার মাকে গিয়ে জিজ্ঞেস করে যে হঠাৎ করে তারা কোথায় যাচ্ছে। কিছুদিন পর পর জায়গা পাল্টানো তার আর ভালো লাগছে না, সেভাবে আর থাকতে পারছে না। তার মা তখন বলে ঠিক আছে, সে চাইলে এখানেই থেকে যেতে পারে, তাকে এত কষ্ট করতে হবে না। জুলিয়ান তখন তার মার হাতে মারের দাগ দেখে। আসলে তার বাবা তার মাকে খুব অত্যাচার করত। সে না থাকলে তার মা আরো বেশি অসহায় হয়ে পড়বে। তাই সে তার মায়ের জন্য সিদ্ধান্ত নেয় যে সে তার মায়ের সাথেই থাকবে, তার যতই কষ্ট হোক না কেন সে এটাই করবে। তার মাও তো সেদিন তার সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিল। তবে ধিয়ার কাছ থেকে শেষ বিদায় নেয়ার জন্য জুলিয়ান গিয়েছিল তার কাছে, তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়। সে চলে যায় ফিউনারেল হোম থেকে। তো এই সব কিছু শুনে বর্তমানে ধিয়া উঠে দাঁড়ায় আর বলে এতদিন পরে এসব কেন বলছে সে, এখন আর এসব বলে কোনো লাভই নেই, সময় অনেকটা পেরিয়ে গেছে। জুলিয়ান তখন বলে ধিয়া যেন একটু বুঝতে চেষ্টা করে যে তার পরিবার ভীষণ সমস্যার একটা জায়গা। সে তার পরিবারে ধিয়াকে আনতে চায়নি, তাকে কষ্ট দিতে চায়নি, এ কারণেই সে তার কাছ থেকে দূরে সরে এসেছিল। ধিয়া এসব শুনে বলে তার অন্তত এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে এই পরিবারের সাথে সে মানিয়ে নিতে চায় কিনা, তার জন্য সে অপেক্ষা করতে রাজি কিনা। ধিয়াকে কিচ্ছু জিজ্ঞেস না করে সে নিজে নিজে কি করে এমন একটা সিদ্ধান্ত নিল, তাকে কোনো কিছু বলারও সে প্রয়োজন মনে করেনি। জুলিয়ান তখন আর কিচ্ছু না বলে তাকে জড়িয়ে ধরে। ধিয়া তো এবার একেবারে কান্নায় ভেঙে পড়ে, কারণ সেও তো তাকে অনেক ভালোবেসেছিল, কিন্তু তাকে কিচ্ছু না বলেই সে একেবারে গায়েব হয়ে যায়। এবার ধিয়া বলতে শুরু করে যে সেদিনের পর থেকে সে সব জায়গায় জুলিয়ানকে খুঁজেছিল, সবাইকে জিজ্ঞেস করেছিল যে জুলিয়ান কোথায়, কিন্তু কেউই তো জুলিয়ানের খবর জানতো না। সেই ফটো কম্পিটিশনে জুলিয়ান আর তার গ্রুপের ছবি চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু তখনও জুলিয়ান তার পাশে ছিল না। আর তার বাবা মায়ের মৃত্যুর যে শোক সেটি কাটিয়ে উঠতে সে ভেবেছিল জুলিয়ানকে পাশে পাবে, তবে সেখানেও সে তাকে পায়নি। জুলিয়ান তো এই সবকিছু শুনে তাকে সরি বলে। সে বলে তার আসলেই বোঝা উচিত ছিল কাউকে ভালোবাসার মতো বিলাসিতা তার করা উচিত না।
তবুও সে ধিয়াকে মিথ্যা আশ্বাস দিয়েছে, সে কারণেই সে ক্ষমা চাচ্ছে। ধিয়াও তখন তাকে সরি বলে, কারণ সে তার উপর অনেক রেগেছিল। সেও তো আসলে জুলিয়ানের অবস্থাটা বুঝতে পারেনি। জুলিয়ান তখন বলে তার কোনো দোষ নেই, সে তো নিজেই যোগাযোগ রাখেনি, তার রাগ করাটা খুবই স্বাভাবিক। এরপর জুলিয়ান বলতে থাকে আজ সে ধিয়ার ওয়ালেট খুঁজে পেয়েছে, এর মধ্যে কি কোনো ইশারা আছে? ধিয়া তখন কিচ্ছু না বলে চুপ করে থাকে, কারণ সে তো এখন অলরেডি একটা রিলেশনশিপে ছিল। এর মধ্যেই সে আবার তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে পেয়েছে। সে তো নিজেই বুঝতে পারছে না যে তার কি করা উচিত। পরদিন সকালবেলাতেই ধিয়ার দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে গতকাল এত রাত পর্যন্ত ধিয়া কোথায় ছিল। এসব নিয়ে কথা বলতে বলতে তারা তার জন্যই অপেক্ষা করতে থাকে। তারা ঠিক করে যে ধিয়ার ঘুম ভাঙলেই তারা তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করবে। তো ধিয়ার ঘুম ভাঙার পরেও সে তো চাদর মুড়ি দিয়ে মটকা মেরে পড়ে থাকে। এই সময় দেখা যায় কিনানের স্বামী তাকে ফোন দেয়। কিনানের স্বামীর সাথে তার স্কুল জীবন থেকে সম্পর্ক ছিল। কিনানের হাজবেন্ড তাদের সবারই স্কুল ফ্রেন্ড। টিনা তখন কিনানের স্বামীকে বলে দেয় যে তার স্ত্রী তো গত রাতে মাতাল হয়ে গিয়েছিল। কিনান বলে সে সামান্য সোজু খেয়েছিল, এর বেশি কিছু না। তো এরপরই সে তার বাচ্চাদের সাথে কথা বলে। তার 3টি ছোট ছোট মিষ্টি মেয়ে রয়েছে, যাদের সে তার স্বামীর কাছে রেখে এই ট্রিপে এসেছে। বোঝাই যায় তার হাজবেন্ড অনেক বেশি হেল্পফুল। এ কারণেই তো তাকে ট্রিপে যেতে দিয়ে নিজে বাচ্চাদের সামলাচ্ছে। যাক, তো মেয়েদের সাথে কথা বলা হয়ে গেলে কিনান আবারও ধিয়ার উপর চড়াও হয়, তার ঘুম ভাঙানোর চেষ্টা করে। ধিয়ার ঘুম ভাঙলে দুই বান্ধবী এসে তাকে জিজ্ঞেস করতে থাকে যে গত রাতে সে দেরি করেছে কেন, সে কোথায় গিয়েছিল। ধিয়া এবার বলেই দেয় যে তার জুলিয়ানের সাথে দেখা হয়েছিল। এই কথা শুনে তো তার দুই বান্ধবী হা হয়ে যায়। এরপর ধিয়া সবকিছু খুলে বলে আর বলে জুলিয়ান আজ তাদের সবাইকে পুরো সিওল শহর ঘুরে দেখাতে চায়। কিনান তো সাথে সাথেই রাজি হয়ে যায়, তবে টিনা রাজি হতে চায় না। সে বলে তাদের এই পুরো ট্রিপ প্ল্যান করেছে বিমো, আর তাদের এখন জুলিয়ানের সাথে ঘোরা মোটেই উচিত হবে না। বাকি দুজনেই তখন বলে একজন লোকাল মানুষ থাকলে তাদের জন্য ঘুরতে তো সুবিধা হবে, আর জুলিয়ানের সাথে ঘোরা একটা সামান্য ব্যাপার, তারা তো শুধুমাত্র ঘুরবে, এর বেশি কিছু না। টিনা তখন বলে জুলিয়ান যে কেউ না, সে হলো ধিয়ার প্রাক্তন প্রেমিক, তার সাথে ঘুরে বেড়ালে বিমোর সাথে এটা একদমই অনুচিত কাজ হবে। এই বলে সে উঠে চলে যায়। তবে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। এরপর সবাই মিলে জুলিয়ানের সাথে বেরিয়ে পড়ে। তবে টিনা তো জুলিয়ানের সাথে তেমন একটা কথা বলে না। এরপর দেখা যায় তারা সবাই মিলে পুরো সিওল শহর ঘুরে বেড়ায়। সেই সময় টিনা তো খুব ভালো করেই লক্ষ্য রাখে যেন ধিয়া আর জুলিয়ান খুব ঘনিষ্ঠ হতে না পারে। জুলিয়ান তো তাদের বিভিন্ন বিখ্যাত জায়গায় নিয়ে যায়। এরপর তারা কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস পরে অনেক ছবি তোলে। কেপপ স্টারদের পোস্টারের সাথেও তারা ছবি তোলে। তারা তো সবাই বেশ এনজয় করে। তো সারাদিন ঘোরার পর জুলিয়ান তাদেরকে তার আন্টির রেস্তোরাঁয় নিয়ে যায়। তার আন্টি জুলিয়ানকে দেখে তো বেশ খুশি হয়। আমরা তখন লক্ষ্য করি তার আন্টি সহ কোরিয়ান সবাই তাকে জুনহি বলে ডাকে। জুলিয়ান তখন তাদেরকে বলতে থাকে যে তার মায়ের মৃত্যুর পর এই আন্টি তার দেখভাল করত। ধিয়া তখন তাকে জিজ্ঞেস করে যে সে কোরিয়া কেন থাকে। তখন জুলিয়ান বলে যে তার মায়ের কবর এই কোরিয়ায় আছে, তাই সে কোরিয়াতে থাকাই বেছে নিয়েছে। ধিয়া তো তার এই সব কিছুর জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ করে। এরপরে তারা জুলিয়ানের আন্টির রান্না করা মজার মজার খাবার খেতে থাকে। জুলিয়ান তখন খেতে খেতে বলে এখানকার মানুষদের জন্য জুলিয়ান বলাটা বেশ কঠিন, তাই সে নিজের পরিচয় দেয় জুনহি বলে। এ কারণে আসলে সবাই তাকে জুনহি বলে ডাকে। এছাড়া তার জন্মও তো জুন মাসে। কিকান তখন বলে জুনহি মানে কি হতে পারে। টিনা বলে জুনহি মানে যে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আসলে সে সব টিটকারি মেরেই বলছিল। জুলিয়ান তখন আর কিচ্ছু বলে না। এরপরই খাবার দাবার শেষ করে তারা রেস্টুরেন্ট থেকে আন্টিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। আন্টি তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে ধিয়াকে। ধিয়া জবাব দিলে আন্টি বলে জুলিয়ান ধিয়ার কথা এখনো মনে রেখেছে। জুলিয়ান তো তখন বেশ লজ্জা পেয়ে যায় আর আন্টিকে ভেতরে পাঠিয়ে দেয়। তারা তো সবাই আরো বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে। শেষ পর্যন্ত জুলিয়ান তাদেরকে হোটেলে নামিয়ে দেয়। টিনা তো এতক্ষণ জুলিয়ানের সাথে কোনো কথা বলছিল না, কিন্তু এরপরই সে তাকে সারাদিনের জন্য ধন্যবাদ জানিয়ে দুই বান্ধবী ভেতরে চলে যায়। জুলিয়ান তখন ধিয়াকে জিজ্ঞেস করে তারা কি পরদিনও দেখা করতে পারবে। ধিয়া বলে তারা 3 বান্ধবী মিলে তো বিভিন্ন পরিকল্পনা করে রেখেছে, এরপরও যদি যাওয়া সম্ভব হয় সে তাকে জানাবে। দুজন তখন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। টিনা এরপর ধিয়াকে বলে যে সে যেন সাবধানে থাকে, কারণ তারা এখনো বিমোর পক্ষে। ধিয়া তখন বলতে থাকে তার আর জুলিয়ানের মধ্যে কিছুই নেই,
তাই এসব বলারও কোনোই মানে হয় না। এরপরে নিউজে দেখা যায় রিক নামের কোনো একজন অ্যাক্টরের কোনো মহিলার সাথে ফটো লিক হয়েছে। কিনানের চোখে এই খবর পড়ে আর সে সাথে সাথে টিনাকে দেখায়। এই খবর দেখেই তো সে টয়লেটে চলে যায় আর কাউকে ফোন করে জিজ্ঞেস করে এবার কার সাথে ফটো লিক হয়েছে। তো এখানে কি ব্যাপার ঘটছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো সেদিন ছিল ধিয়ার জন্মদিন আর এই জন্মদিনের জন্যই মূলত এই ট্রিপটা আয়োজন করেছিল বিমো। তো ঠিক রাত 12টাতেই ধিয়ার বান্ধবীরা কেক নিয়ে আসে। তারা তো বেশ ফুর্তি করে আর কেকও কাটে। পরদিন সকালেই তারা সবাই মিলে বেড়াতে বের হয়ে যায়। কিছু দূর গিয়ে কিনান বলে সে কিছুক্ষণের জন্য ওষুধ কিনতে যাবে, বাকি দুজন যেন ঘুরে বেড়ায়। সে একটু পর তাদের সাথে যোগ দিবে। দুই বান্ধবী তো এরপর অনেকক্ষণ ঘুরতে থাকে, তবে কিনানের তো কোনো খবরই পাওয়া যায় না। দুই বান্ধবী তো খুব ব্যস্ত হয়ে পড়ে যে কিনান না জানি এই অচেনা শহরে কোথায় চলে গেল। তারা তো খুব টেনশন করছিল, কিন্তু অনেকক্ষণ পর দেখা যায় কিনান চলে আসে। সে এসেই কাঁদতে শুরু করে। তখন তার বান্ধবীরা মিলে তো অনেক কষ্টে তাকে শান্ত করে। এরপর একটা পার্কে বসে কিনান এবার তার মনের দুঃখ বলতে শুরু করে। সে আসলে এখানে এসেছিল প্লাস্টিক সার্জারির খবর নিতে। সম্ভব হলে সে প্লাস্টিক সার্জারি করবে, কারণ সে তার শরীরে পরিবর্তন আনতে চায়। বিয়ের পর তার আর তার স্বামীর দুজনের ঘনিষ্ঠ সম্পর্কগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ধীরে ধীরে বাচ্চা কাচ্চা হওয়ার পর দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সে বাচ্চাদের নিয়ে প্রায়ই ক্লান্ত থাকতো আর অফিসের ওভারটাইম করে ক্লান্ত থাকতো তার স্বামী একা। তাই তাদের দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। কিনানের মনে হয় একা হয়তো তার শরীর পছন্দ করছে না, এতে তার নিজের শরীর দেখতে ঘৃণা হতে শুরু করে। এ কারণেই সে প্লাস্টিক সার্জারির খবর নিতে এসেছিল। এসব শুনে টিনা বলে সে যদি প্লাস্টিক সার্জারি করতে চায় তাহলে তারা দুজন তাকে সমর্থন করবে, তবে সে যেন অন্য কারো কথা ভেবে সার্জারি না করে। যা করবে সেটা যেন নিজের জন্য করে, তবেই সে সেটা করতে পারে। তো বান্ধবীদের এই কথা শুনে তো কিনান অনেকটা শান্তি পায়। এরপরই তারা তিন বান্ধবী টুকটাক গল্প করতে থাকে আর বেশ মজাও করতে থাকে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরই টিনা বলতে থাকে যে তারা মুভি থিয়েটারে যাবে, কিন্তু বাকি দুজন তো যেতে চায় না। টিনা তখন জোর করে একটি মুভি থিয়েটারে নিয়ে যায় তাদের। এই থিয়েটারটি তখন পুরোই খালি ছিল, শুধু তারা তিনজনই ছিল সেখানে। টিনা তখন হঠাৎ করেই বলে তার পেটে ব্যথা করছে, তাকে এখনই ওষুধ কিনতে যেতে হবে। কিনানকেও সে সাথে নিয়ে যায় আর ধিয়াকে বলে এখানেই থাকার জন্য, কারণ তাদের জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য একজন দরকার। তো তারা দুজন চলে যাওয়ার পরই থিয়েটারে বেশ অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে থাকে। ধিয়ার তো বেশ ভয় হয় আর একসময় তো থিয়েটারের সব বাতি নিভে যায়। ধিয়া তো এবার প্রচন্ড ভয় পায় আর অনেক জোরে চিৎকার করে ওঠে। তখনই তার সামনে চলে আসে বিমো। সে আসলে ধিয়ার জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কোরিয়া চলে এসেছিল। শুধু তাই নয়, ধিয়ার জন্য আছে আরো বড় সারপ্রাইজ। বিমোর ইশারায় স্ক্রিনে একটি লেখা ফুটে ওঠে, যেখানে বিমো লিখেছে সে ধিয়াকে বিয়ে করতে চায়, ধিয়া এতে রাজি কিনা। এই সব কিছুতে তো ধিয়া বেশ অবাক হয়ে যায়। বিমো তখন তাকে একটা আংটিও দেয় আর বলে সে যদি এখন উত্তর দিতে না চায় তাহলে নাই দিতে পারে। এই আংটিটির সাথে একটি হার রয়েছে, সে এখন উত্তর দিলে আংটি রূপে সে তাকে এটা পরিয়ে দিবে, আর উত্তর না দিলে হার হিসেবে পরিয়ে দিবে। ধিয়া যে তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। বিমেও ব্যাপারটা বুঝতে পারে, তাই সে ওই আংটিটি তাকে গলার হার হিসেবে পরিয়ে দেয় আর বলে এটি তার গলায় বেশি মানিয়েছে, তার হৃদয়ের একেবারে কাছাকাছি। এসব দেখে শুনে তো ধিয়া কিছুটা ইতস্তত বোধ করে আর একসময় বলে সে এখনই উত্তর দিতে পারবে না, তার কিছুটা সময়ের প্রয়োজন। বিমো বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে ধিয়াকে খুব ভালো করে চেনে। ধিয়া খুবই ভেবে চিন্তে হিসাব করে জীবনের সিদ্ধান্ত নিবে। এই হিসেব তাদের সম্পর্কের জন্য ভালোই হবে। এই বলে বিমো ধিয়াকে কিস করে আর জড়িয়ে ধরে। ধিয়াও তাকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে যে সে এখন কি করবে। তো পরদিনই বিমো তার কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার সময় সে বলতে থাকে যে এই ট্রিপ সে এই জন্য আয়োজন করেনি যাতে সে বিয়ের প্রস্তাব দিতে পারে। সেই ট্রিপটা শুধুমাত্র আয়োজন করেছে ধিয়ার জন্য, যাতে ধিয়া আনন্দ করতে পারে, তাই সে যেন তাই করে। এই বলেই সে বিদায় নেয়। ধিয়া তখন তার বান্ধবীদের বলে তারা বিমো আসার কথা তাকে বলেনি কেন। কিনান বলে সে নিজেও তো জানে না, টিয়া শুধু জানতো। এই সময় কিনান কোনো একজনকে কল দিতে থাকে, কিন্তু সে কল কেটে দেয়। টিনা তখন বলে ধিয়ার উচিত হয়নি বিমোকে অপেক্ষা করানো, তার মতো এত ভালো ছেলে ধিয়া হয়তো সহজে পাবে না। কিনান তখন বলে তাদের উচিত ধিয়ার পক্ষ নেয়া, কারণ বিয়ে অনেক বড় একটা ব্যাপার, এটা নিয়ে ভাবতে তাকে সময় দেওয়া উচিত। এরপর টিয়া বলে এর মধ্যে যদি বিমো চলে যায়, তার মন পাল্টে যায়, তাহলে কি হবে। এবার তো ধিয়া রেগে যায়
আর বলে এমনটা হলে সে নিজেই বিমোকে বিয়ে করে নিতে পারে। এরপরই সে রাগ করে টিনাকে অনেক কথাই বলতে থাকে, যেমন তার এতগুলো এক্স ছিল, হয়তো তাদের কারোই দোষ ছিল না, হয়তো দোষ টিনার মধ্যেই ছিল। সেই অতিরিক্ত সন্দেহ বাতিগ্রস্ত। টিনা তো জানে ধিয়া পছন্দ করে না, তারপরও সে তাকে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে। প্রথমে তাকে না জানিয়ে কোরিয়ার প্ল্যান করেছে, আর এখন বিমোর ব্যাপারটাও লুকিয়ে গেছে। তখন টিনা বলে তার এখন বিমোকে ভালো লাগছে না, কারণ তার জুলিয়ানের সাথে দেখা হয়েছে, এটাই আসল কারণ। ধিয়া এটা শুনে বলে সেই সবকিছুর ভিতরে জুলিয়ানকে কেন টেনে আনছে। টিনা তখন জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় কিনানের আবারও কল আসে। কিনান তখন জানতে পারে তার মেয়ে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে আর সে হাসপাতালে ভর্তি হয়েছে। কিনান তো এটা শুনেই অস্থির হয়ে যায় আর বলতে থাকে সে এক্ষুনি চলে যাবে, প্রথম ফ্লাইটেই সে ইন্দোনেশিয়া ফিরে যাবে, তার মেয়ের তাকে এখন খুব দরকার। ধিয়াও তখন তার সাথে যেতে চায়, তবে কিনান বলে না, সে যেন এখানেই থাকে, সে চলে গেলে কিনানের খারাপ লাগবে, কারণ এই ট্রিপটা তো তাকে উদ্দেশ্য করেই করা, তাই না? তো এরপরে কিনান বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। ধিয়া তাকে বলে সে টিনার ব্যাপারটা সামলে নিবে, সে যেন চিন্তা না করে। এই সময় জুলিয়ান চলে আসে আর ধিয়ার সাথেই ঘুরতে যেতে চায়। ধিয়া বলে এখন এটা ঠিক সময় নয়, কিনানের মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে চলে গেছে, আর টিনা কোথায় গেছে সে জানে না। জুলিয়ান তখন বলে তারা অন্তত নামসান টাওয়ারটা দেখতে যেতে পারে। ধিয়া তখন বলে নামসান টাওয়ারে তাদের তিনজনের একসাথে যাওয়ার কথা ছিল। এটা শুনে জুলিয়ান বলে ঠিক আছে, সে টিনাকেও জানিয়ে দিবে যে তারা দুজন নামসান টাওয়ারে আছে, তাহলে হয়তো টিনা চলে আসবে। তো এটা হলো এমন একটা জায়গা যেখানে সবাই তালায় নিজেদের মনের ইচ্ছা লিখে তা তালাবদ্ধ করে রাখে। ধিয়া তো সেখানে গিয়ে অনেকগুলো তালা দেখতে পায়, যেখানে ধিয়ার জন্য জন্মদিনের শুভেচ্ছাও লেখা আছে। সে সময় জুলিয়ান একটি তালা বের করে ধিয়াকে তার মনের ইচ্ছার কথা লিখতে বলে। ধিয়া তখন বিমোর কথা বলে দেয়, বিমোর দেয়া বিয়ের প্রস্তাবের কথাও বলে। জুলিয়ান এটা শুনে বলে সে প্রস্তাবের উত্তর দেয়নি কেন, তাদের দুজনের কারণে কি? অন্যদিকে টিনাকে দেখা যায় যে হোটেলে নিজের জিনিসপত্র গোছগাছ করছিল। তখনই কেউ একজন তাকে ফোন দেয় আর বলে মিডিয়া তাদের অফিসে চলে এসেছে আর মিডিয়া চায় টিনা যেন কোনো বক্তব্য দেয়। টিনা তখন বলে সে মিডিয়াকে যেন বলে দেয় যে সে শহরের বাইরে গেছে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় যে টিনার বক্তব্য ছাড়া মিডিয়া যেতে চাইছে না। এর উত্তরে টিনা বলে সমস্যা নেই, তারা সেখানে বসে থেকে থেকে ধীরে ধীরে ক্লান্ত হয়ে চলে যাবে। তো এই ফোন কলের পরই টিনাকে দেখতে বেশ চিন্তিত বলে মনে হয়। এদিকে জুলিয়ান ধিয়াকে একটি আংটি দেয়। ধিয়া তো এবার আতকে ওঠে আর বলে একটি আংটির জন্য ইতিমধ্যে সে অনেক অশান্তিতে পড়ে গেছে, তার বান্ধবীদের সাথেও তার ঝগড়া হয়েছে, সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়েছে সে, আরো অনেক কিছু, তাই সে আর আংটি চায় না। জুলিয়ান তখন বলে একসময় সে তাকে একটি ক্যান্ডির আংটি দিয়েছিল, তখন থেকেই তার ইচ্ছে ছিল ধিয়াকে একটি সত্যিকারের আংটি দিবে সে, এ কারণে এই আংটি দিচ্ছে সে তাকে। সে বিয়ের প্রস্তাব দিচ্ছে না বা তার অন্য কোনো ইচ্ছাও নেই, কিন্তু ধিয়া তো তবুও আংটিটি নিতে চায় না। জুলিয়ান তখন বলে আর কিছু না হোক জন্মদিনের উপহার হিসেবে আংটিটি ধিয়া নিতে পারে। ধিয়া তখন জুলিয়ানকে জোর করতে নিষেধ করে। এমন সময় তাকে অবাক করে দিয়ে বিমো চলে আসে সেখানে। বিমো তখন ধিয়াকে বলে সে শুধুমাত্র তার জন্যই এসেছে। এরপর সে জুলিয়ানকে দেখিয়ে জিজ্ঞেস করে তাহলে কি এই ছেলে ধিয়ার পিছু নিয়েছে? এবার সে জুলিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে সে ধিয়ার ভবিষ্যৎ স্বামী হতে যাচ্ছে। জুলিয়ানও তখন হাত মিলিয়ে জানায় সে ধিয়ার প্রথম প্রেম। সে বিমোকে এরপর এটাও বলে যে সে নিজেকে ধিয়ার ভবিষ্যৎ স্বামী বলতে পারে না, কারণ ধিয়া এখনো তার প্রস্তাবে হ্যাঁ বলেনি। তখন বিমো বলে জুলিয়ান হয়তো প্রথম প্রেম হতে পারে, তবে সেই প্রেম টেকসই না। এখানে তো এবার এই দুজনের ঠান্ডা লড়াই শুরু হয়ে যায় আর মাঝখানে বিপাকে পড়ে যায় ধিয়া। সে দুজনকে থামানোর চেষ্টা করে, তবে দুজনের গলা যেন বাড়তেই থাকে। তারা তো একে অপরকে শাসাতে থাকে। সে তো এতদিন কোরিয়ান ড্রামাতেই এসব দেখে এসেছে, তার জীবনেও যে এমন কিছু ঘটবে তা তো সে কখনো কল্পনাই করেনি। এখন তার জীবনের সবকিছুই যেন কোরিয়ান ড্রামার মতোই হচ্ছে। যাক, তো এরপরই বিমো বলে সে ধিয়াকে বিশ্বাস করে, তবে ওই ছেলের প্রতি তার কোনো রকম বিশ্বাস নেই। শেষমেশ দুজন দুপাশ থেকে তার হাত ধরে টানতে থাকে। বেচারা ধিয়া তো এবার চিৎকার করে দুজনকে থামায়। তো এই সব কিছুর পর এই ট্যুরের তো আর কোনো মানেই হয় না। সবাই তখন দ্রুত ইন্দোনেশিয়া ফিরে আসে। এত কিছুর মাঝে ধিয়া কিছুটা অসুস্থও হয়ে পড়ে, তাই সে বাড়িতেই বিশ্রাম নিতে থাকে।
তখনই সে এক অদ্ভুত খবর দেখতে পায় যে জনপ্রিয় অভিনেতা রিকোর রক্ষিতা কিংবা গোপন প্রেমিকাকে তা প্রকাশ হয়েছে। রিকো বিবাহিত হওয়ার পরও তার একটি প্রেমিকা আছে, আর সে হলো সেলিব্রিটি ম্যানেজার টিনা। এই খবর দেখে তো ধিয়া বেশ অবাক হয়ে যায়। এই টিনা তারই বান্ধবী টিনা। তাকে তখন এই খবরটি দেখায় সাক্তি। কিছুক্ষণ পরই দেখা যায় ধিয়ার বাড়িতে কিনান চলে আসে। জানা যায় তার মেয়ে এখন বেশ সুস্থই আছে, দিব্যি ছোটাছুটি করছে। তো দুই বান্ধবী তখন টুকটাক কথা বলার পরই টিনার কথা ওঠে। টিনা তো তার বান্ধবীদেরকে রিকোর কথা কিছুই বলেনি। কিনান তখন বলে টিনার বাবা যখন তাদের ছেড়ে যায় তখন তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। টিনার তো কোনো সম্পর্কই টেকে না। তারা তো জানতো টিনা এখন কোনো সম্পর্কেই নেই, কিন্তু এখন তার এই খবর আসলে দুজনই তো অনেক অবাক হয়ে যায়। তারা তো ভাবতে থাকে যে তারা আসলে টিনার ব্যাপারে কিছুই জানে না। তো এরপরই টিনার দুই বান্ধবী দেখতে পায় সবাই তো সোশ্যাল মিডিয়াতে টিনাকে নিয়ে অনেক আজে বাজে কথা লিখছে। দুই বান্ধবীর তো এটা দেখে খুব খারাপ লাগে, তাই তারা প্রার্থনা করতে থাকে টিনা যেন এসব না দেখে, তাহলে তার মনটাই খারাপ হয়ে যাবে। তবে দেখা যায় তাদের প্রার্থনা কাজে দেয় না। টিনা সবকিছু দেখে নেয় আর অনেক বেশি ভেঙে পড়ে। এমন সময়ই তার কলিং বেল বেজে ওঠে। টিনা ভাবে তার দুই বান্ধবী হয়তো এসেছে, কিন্তু দেখা যায় এসেছে ধিয়ার ছোট ভাই সাক্তি। সাক্তি তখন কিচ্ছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এদিকে অপেক্ষা করতে করতে মানসিকভাবে ক্লান্ত টিনা এক সময় শুয়ে ঘুমিয়েই পড়ে। অনেকক্ষণ পর সাক্তি তাকে ঘুম থেকে জাগায় আর ভেতরে ওয়াশরুমে যেতে বলে। টিনা তখন দেখতে পায় যে সাক্তি মোমবাতি জ্বালিয়ে বাথটাবে ফুল ছিটিয়ে খুব চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। এরপরে নিজের হাতে সাক্তি টিনাকে হেয়ার ম্যাসাজ করে দেয় আর ফেসিয়ালও করে দেয়। তার সমস্ত ক্লান্তি আর দুঃখ যেন এক মুহূর্তের মধ্যে কেটে যায়। এরপরই সে শাওয়ার নিয়ে এলে সাক্তি সাথে সাথে তাকে গরম গরম কফি তৈরি করে দেয়। একা আর দুঃখী টিনার এই যত্নগুলো তো খুবই ভালো লাগছিল। হঠাৎই তার চোখে কিছু একটা পড়ে, আর তখনই দেখা যায় সাক্তি তার খুব কাছাকাছি চলে এসেছে আর তার চোখে ফু দেওয়ার চেষ্টা করছে। তবে ব্যাপারটা আসলে টিনা কল্পনা করেছে, এমন কিছুই হয়নি। আমরা বুঝতে পারি সাক্তি তার ছোট হলেও তার যত্নে তার প্রতি টিনা দুর্বল হয়ে গেছে। তো এরপরই সাক্তি হেয়ার ড্রায়ার দিয়ে নিজের হাতে তার চুল শুকিয়ে দেয়। তার জন্য দুপুরের খাবারও তৈরি করে। এরপর দুজন খেতে খেতে কথা বলতে থাকে। টিনা তখন বলে সাক্তি এখন অনেক দায়িত্ববান হয়ে গেছে। একসময় সে এত ছোট ছিল আর খেলায় না নিলে সে অনেক কান্নাও করত। সাক্তি বলতে থাকে সে এখন যেভাবে টিনার দেখভাল করছে সবসময় এভাবেই করতে চায়। এই বলেই তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে। বোঝাই যায় যে সাক্তি টিনাকে আগে থেকেই পছন্দ করত। তো ঠিক এই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে। তারা দুজনই তখন ছিটকে যায়। দেখা যায় ধিয়ার কিনান চলে এসেছে। টিনা তখন দ্রুত সাক্তিকে বাথরুমে লুকিয়ে ফেলে, তবে তার জুতো জোড়া তো রয়েই যায়। এদিকে বান্ধবীদের দেখে তো টিনা কোনো মতে জুতো লুকিয়ে ফেলে। তার দুই বান্ধবী তখন সরাসরি এসে তাকে জিজ্ঞেস করে রিকো আসলে কে। টিনা এবার বলে তার আর রিকোর কাহিনী। সে বলে রিকোর আসলে রক্ষিতা হলো পুত্রী নামের একটি মেয়ে, আর টিনা হলো শুধুমাত্র একজন সেলিব্রিটি ম্যানেজার। এখন সে যেহেতু ওই সেলিব্রিটি পুত্রীর ম্যানেজার, তাই এই ব্যাপারটা ধরা পড়ার পর রিকোর স্ত্রী তাকে আর পুত্রীকে ডেকে পাঠায়। রিকোর স্ত্রী অনেক ক্ষমতাবান একজন। রিকো তো তার স্ত্রীর কারণেই এতটা খ্যাতি পেয়েছে, আর এখন তো তার স্ত্রী পুত্রীকেই শেষ করে দিতে চাইছিল। টিনা তখন ওই মহিলাকে অনেক বোঝায়, পুত্রীকে ছেড়ে দিতে বলে, তবুও লাভ হয় না। তখন শেষ পর্যন্ত সে বলে সে সোশ্যাল মিডিয়ায় তার আর রিকোর ছবি ছাড়বে আর জানাবে সেই রিকোর রক্ষিতা, তবে পুত্রীকে যেন সে ছেড়ে দেয়। রিকোর স্ত্রীও এতে রাজি হয়। এই সব শুনে তার বান্ধবীরা তো হা হয়ে যায় আর বলে পুত্রীর জন্য সে এত বড় পদক্ষেপ কেন নিল, নিজের সম্মান হানি কেন করলো। টিনা বলে কারণ পুত্রী শুধুমাত্র একজন ভিকটিম। পুত্রীর বাবা মাকে বুঝিয়ে সেই পুত্রীকে জাকার্তা নিয়ে এসেছে আর এই মিডিয়াতে ঢুকিয়েছে, তাই পুত্রীর দায়িত্ব তারই। এছাড়া রিকো একজন বদমাশ। সে এমন অনেক মেয়েকে অ্যাক্টিং শেখানোর নাম করে হোটেলে নিয়ে যায় আর তাদের সর্বনাশ করে, কিন্তু সেই সব মেয়েরা কেউই মিডিয়ার সামনে আসতে সাহস করে না, কারণ তাদের সবার ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর সেও চায় না পুত্রীর ক্যারিয়ার শেষ হোক। এ কারণেই সে এই পদক্ষেপ নিয়েছে। সবকিছু শুনে টিনাকে জড়িয়ে ধরে তারা আর বলে তারা দুজন খুবই দুঃখিত যে অন্যদের মতো তারাও নিজের বান্ধবীকে ভুল বুঝেছে আর এসব গুজবে বিশ্বাস করেছে। কিনান বলে তারা আর কখনো টিনাকে অবিশ্বাস করবে না, সবকিছুতে তার পাশে থাকবে, তাকে সমর্থন জানাবে। এভাবেই এই তিন বান্ধবী আবারও এক হয়ে যায়। এরপর কিনান বলে তারা ওই সবগুলো হেড কমেন্ট রিপোর্ট করে আসবে। ধিয়া বলে এগুলো একটা দুটো নয়, হাজার হাজার। কিনান তখন বলে ঠিক আছে, দরকার পড়লে তারা সারা রাত জেগে রিপোর্ট করবে।
এরপরে সে হঠাৎ করেই বলে যে তার একটা বিষয়ে সন্দেহ হচ্ছে। এই বলে সে ছুটে টয়লেটে চলে যায় আর দরজা খুলে ফেলে। সবাই মিলে তো তখন সাক্তিকে আবিষ্কার করে, আর তাকে দেখেই তো দুই বান্ধবী যেন হতবাক হয়ে যায়, বিশেষ করে ধিয়া। দুই বান্ধবী তখন এই দুই কালপ্রিটকে নিয়ে বসে। টিনা তো বারবার বলতে থাকে তাদের ভেতরে কিছুই নেই, কিন্তু সাক্তির ভেতর তো এত ভয় ডর নেই। সে বলে যদি টিনা রাজি থাকে তার কোনো সমস্যা নেই। তারা তো এসব নিয়ে খুব মজা করতে থাকে। ধিয়া তখন বলে সে টিনাকে ভাবি হিসেবে একেবারেই মানতে পারবে না, সে খুবই অত্যাচারী ননদ হবে। এসব বলেই তারা হাসাহাসি করতে থাকে। কথায় কথায় সাক্তি বলে ওঠে বিমো আর ধিয়ার ব্রেকআপ হয়ে গেছে। এই কথায় যেন বাকি দুই বান্ধবীর মাথায় বাজ পড়ে। তাদের শান্ত করে শান্তভাবেই ধিয়া সবকিছু খুলে বলে। সেদিন যখন জুলিয়ান আর বিমো ধিয়াকে নিয়ে টানাটানি করছিল, তখন হঠাৎ করেই সেখানে চলে আসে সাক্তি। সে এসেই কিছু না ভেবে বিমোকে ঘুষি মেরে দেয়। ধিয়া তো হতভম্ব হয়ে যায়। সাক্তি তখন কাঁদতে কাঁদতে বলে তার বাবা মার খুনি হলো এই বিমো। সেদিন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়িটি বিমো চালাচ্ছিল। এই সবকিছু তাকে বলেছে বিমোর গাড়ির ড্রাইভার, যে অ্যাক্সিডেন্টের সময় বিমোর পাশে ছিল। বিমোর বয়স কম ছিল, তাই একা গাড়ি চালাতে পারত না, কিন্তু তবুও সেদিন সে জেদ করে গাড়ি চালায়, আর তার ফলস্বরূপ ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে বসে। ধিয়া কোরিয়া আসার পর বিমোর ড্রাইভার একদিন সাক্তির কাছে যায় আর তাকে বলে সেদিন সে কিছু করতে পারেনি, তবে আজ তাকে সাবধান করতে এসেছে। সাক্তি যেন তার বোনকে বাঁচিয়ে নেয়। তো এরপরই বিমোর কিনে দেওয়া ফ্লাইট টিকিট নিয়ে সে কোরিয়া চলে যায় আর তার বোনকে সবকিছু খুলে বলে। বিমো তো ধিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে সে সেদিন ভুল করেছিল, কিন্তু এরপর থেকে সে সবসময় ধিয়া আর সাক্তির ভালোটাই চেয়েছে। ধিয়া যত স্কলারশিপ পেয়েছে, তার জীবনে যত উন্নতি হয়েছে, তার পেছনে বিমোই ছিল। অতীত তো অতীতই, বর্তমানে বিমো তাকে খুবই ভালোবাসে। সে তার নিজের জীবনের বিনিময়ে যদি ধিয়ার বাবা মাকে নিয়ে আসতে পারত তাও এনে দিত, কিন্তু আফসোস সে তা পারবে না। সাক্তি তখন তাকে খুনি বলে ডাকে আর জিজ্ঞেস করে যদি তাদের বিয়ে হয় আর তাদের সন্তান হয়, সে তার সন্তানকে কি করে মুখ দেখাবে? তাদের নানা নানির কি হয়েছে তার জবাব সে কিভাবে দিবে? বিমো তখন কাঁদতে কাঁদতে বলে সে তো খুনি হতে চায়নি, সেদিন তার দোষ ছিল না। রাস্তাঘাট খুবই পিচ্ছিল ছিল, যা হয়েছে পুরোটাই একটা দুর্ঘটনা ছিল শুধুমাত্র। তাই ধিয়া যেন তাকে মাফ করে দেয় আর একটা সুযোগ দেয়। ধিয়া তখন বলে যে বিমো তাকে যতই সুখে রাখার চেষ্টা করুক না কেন, তার বাবা মায়ের অভাব সে কখনোই পূরণ করতে পারবে না, তাই সে যেন তাদের দুই ভাই বোনকে যেতে দেয়। এই বলে ধিয়া সাক্তিকে নিয়ে চলে যায়। বিমো তখন বসে বসে কাঁদতে থাকে। জুলিয়ান দূর থেকে এই সব কিছু দেখছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি জুলিয়ান জানতো যে বিমোই খুনি। সেদিন সে ফিউনারেল হোমে গিয়ে একটি ছেলেকে দেখে যে বারবার বলছিল এদের সে খুন করেছে। তার বাবা মা তখন তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এই ছেলেটিই ছিল বিমো, যদিও তার মুখ ভালো করে দেখেনি জুলিয়ান। তো বান্ধবীদের সব খুলে বলার পর ধিয়া বলতে থাকে যে সে এখন ঠিক আছে, তাকে নিয়ে চিন্তার কিছুই নেই। টিনা তখন বলে সে খুবই সরি, কারণ সে বারবার তাকে বিমোকে বিয়ে করার কথা বলতো। ধিয়া বলতে থাকে এখানে তার দোষ নেই, সে তো ধিয়ার ভালোই চাইতো। টিনা তখন ধিয়াকে তার সাথে থাকতে বলে, কারণ বিমো হয়তো উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবে। ধিয়া বলে না, এমন কিছুই সে করবে না, কারণ তার এত সাহস নেই। সাক্তি বলে ধিয়া থাকতে না চাইলে সে এখানে থাকতে পারে। সবাই তো এসব নিয়ে আবারও হাসি ঠাট্টা শুরু করে। এদিকে কিনান বাড়ি ফিরে গেলে একা তাকে জিজ্ঞেস করে যে কিনান তার উপর কোনো কারণে কি রেগে আছে। কিনান বলে না, সে তো রেগে নেই। এরপরই একা জিজ্ঞেস করে কিনান কি ভালো আছে। এর উত্তরে কিনান বলে সে এমন কথা কেন জিজ্ঞেস করছে। একা তখন তাকে কাছে টেনে বসায় আর বলে সে জানে কিনান খুব ভালো একজন মা। কিনান তখন বলে যাই হোক, সে একজন ভালো স্ত্রী না, সে দেখতে একেবারে সুন্দর না। একা এবার বলতে থাকে কিনান সারাক্ষণ সংসারের জন্য কাজ করে, সন্তানদের খাওয়া দাওয়া, তাদের যত্ন সবকিছু সে করে। এসব তো অনেক বড় কিছু। কিনান এবার জিজ্ঞেস করে যে একা তার সাথে ঘনিষ্ঠ হতে চায় না কেন। একা বলে সে চায় না কারণ এটি একপাক্ষিক ব্যাপার না, দুজনকেই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। এই বলেই তারা দুজন দুজনের ঘনিষ্ঠ হতে চায়, দুষ্টু মিষ্টি কথা বলতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তাদের ছোট মেয়ে সেখানে চলে আসে। এদিকে দেখা যায় ধিয়া তো বিমোর কোম্পানির কাজও ছেড়ে দিয়েছে। সে তখন তার সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর বিমোর দেয়া আংটিটাও টেবিলের উপর রেখে দেয় আর সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার মনে পড়ে বিমোর কথাটি। সে একদিন বলেছিল যে ধিয়া যেই সিদ্ধান্ত নিবে সেটা তার ভালোর জন্যই নিবে। যাক, তো এরপরই সে বেরিয়ে আসতে দেখা যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠিক এমন সময়ই ছাতা নিয়ে সেখানে চলে আসে জুলিয়ান। তার হাতে কোরিয়ার ব্রিজে লাগানো সেই তালাটা ছিল, যেখানে সে লিখেছিল যে সে ওই মানুষটার সাথেই থাকতে চায় যেই মানুষটা তার জন্য যোগ্য।
তাই সৃষ্টিকর্তা যেন তাকে একটা নিশানা দেয়। আর সৃষ্টিকর্তা তো নিশানা হিসেবে এত বড় একটা কাণ্ডই ঘটিয়ে দিলেন। জুলিয়ান তখন ধিয়াকে জড়িয়ে ধরে। এরপরই দুজন এক ছাতার নিচে এগিয়ে যেতে থাকে। দূর থেকে সব কিছু দেখে বিমো। তো এরপরই দেখা যায় 3 বান্ধবী মিলে পার্টি করছিল। 3 জনে প্রচন্ড মাতাল হয়ে যায়। একটা সময় বার বন্ধ করার সময় হয়ে গেলেও তারা তো সেখান থেকে যেতে চায় না। বার টেন্ডারের সাথে ঝগড়া শুরু করে। এক সময় তাদের 3 জনকে নিতে আসে সাক্তি একা আর জুলিয়ান। তবুও তারা যেতে চায় না। ছেলেগুলো তো তখন তাদেরকে ঘাড়ে তুলে নিয়ে এগিয়ে যেতে থাকে। তো কিছু দূর যাওয়ার পরই মদের ঘোরে কল্পনায় তারা কোনো এক কেপপ স্টারকে ইন্দোনেশিয়ার রাস্তায় দেখতে পায় আর চিৎকার করে তার পেছন পেছন ছুটতে থাকে। সেই সময় তো পেছনে মাথায় হাত দিয়ে 3 জন প্রেমিক বসে পড়ে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এই তো ছিল 3 বান্ধবীর জীবনের ভালোবাসার গল্প। ইন্দোনেশিয়ান এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।